এবারের ইংল্যান্ড সফরে ভারত তাদের তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামতে চলেছে এজবাস্টনে। বার্মিংহ্যামের এই স্টেডিয়ামে ভারত এর আগে যখনই দুবার ইংল্যান্ড সফরে গেছে ম্যাচ হয়তো জিততে পারেনি, তাদের অতীত রেকর্ড এই পার্টিকুলার ভেন্যুতে যেমনই হোক না কেন আগের দুইটা সফরে ইংল্যান্ডের এগেনস্টে চোখে চোখ রেখে লড়াই করেছিল টিম ইন্ডিয়া, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের রেজাল্টের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছিল। ভারত ওই জায়গায় দারুণ লড়াই করেও একবারে শেষ মোমেন্টের কিছু ওই জায়গায় ভুলের জন্যই ভারতকে হারতে হয়েছিল স্বাগতিক ইংল্যান্ডের কাছে 2018 আর 2022 সালে। এই লাস্টবারে যখন ভারত খেলেছিল 2022 সালে, সেবারে প্রথমে ভারত ব্যাটিং করার সুযোগ পেয়ে 416 রান করেছিল, কিন্তু এইটা এতটাও সহজে করতে পারেনি। শুরুর দিকে একটা ব্যাটিং বিপর্যয় হয়েছিল টিম ইন্ডিয়ার, 5 উইকেটে খুঁজে ফেলেছিল মাত্র 98 রানের মধ্যে, কিন্তু এরপর ষষ্ঠ উইকেটে আমাদের সবাইকে চমকে দিয়ে ঋষভ পান্ত আর রবীন্দ্র জাডেজার মধ্যে 222 রানের একটা ম্যামথ পার্টনারশিপ গড়ে ওঠে। আর যে জুটিটার উপর ভর করে ভারত শুধু ম্যাচেই কামব্যাক করেনি, ইভেন ম্যাচ জয়ের জন্য একটা ভালো মতো চান্সও ক্রিয়েট করে দিয়েছিল এই পান্ত আর জাডেজা। ঋষভ পান্ত 111 বলে 146 রানের একটা কাউন্টার অ্যাটাকিং ফাইটিং ইনিংস খেলেছিলেন বলা চলে, 130+ স্ট্রাইক রেট মেনটেন করে। অপরদিকে রবীন্দ্র জাডেজা তিনিও কিন্তু 104 রানের একটা অমূল্য ইনিংস খেলেছিলেন। তো এই দুজনের পার্টনারশিপটা ব্রেক হয়ে যাওয়ার পরেও কিন্তু শেষের দিকের ওই টেল এন্ডারদের থেকেও ভারত কিন্তু যথেষ্ট কন্ট্রিবিউশন পেয়েছিল। ইভেন আমার মনে আছে লাস্ট উইকেটেও বুমরা সিরাজের মধ্যে একটা 41 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল, যখন মনে হচ্ছিল যে ভারতের স্কোরটা 400 উঠতে গিয়েও হয়তো উঠতে নাও পারে। এই শেষ দিকে 41 রানের পার্টনারশিপটাই ভারতকে 400 রানের গন্ডি টপকে দেয়, যার ফলে ভারত তাদের প্রথম ইনিংসটা শেষ করেছিল 416-তে। আর এরপর এই ভারতের 3 পেস বোলার বুমরা, সিরাজ আর শামি, এদের সৌজন্যে ইংল্যান্ডকে কিন্তু প্রথম ইনিংসে খুবই কম রানে বেঁধে ফেলেছিল ভারত, যেটা কিন্তু আমরা কেউই প্রত্যাশা করিনি। মাত্র 284-তে ইংল্যান্ডকে কিন্তু গুটিয়ে দিয়েছিল। সিরাজ 4টা উইকেট পেয়েছিল, বুমরা 3টা আর মোহাম্মদ শামি বোধহয় 2 উইকেট পেয়েছিল। ভারত প্রথম ইনিংসে 132 রানের একটা ম্যামথ লিড পায়। এরপর সেকেন্ড ইনিংসে ভারতের হয়ে সেভাবে কিন্তু বড় কোনো কন্ট্রিবিউশন কেউই করতে পারেনি। ঋষভ পান্ত তিনি প্রথম ইনিংসে 146 রানের ইনিংস খেলো, সেকেন্ড ইনিংসেও তিনি একটা হাফ সেঞ্চুরি দেখা পেয়েছিলেন। তো যার ফলে ভারত তারপরেও সেকেন্ড ইনিংসে একটা বেশ ডিসেন্ট টোটালি তুলেছিল, 245 মতো তারা করেছিল। আর প্রথম ইনিংসে যেহেতু 132 রানের লিড ছিল, তো সব মিলিয়ে ইংল্যান্ডের জন্য লাস্ট ইনিংসের টার্গেটটা দাঁড়ালো 378 রানের। তখন কিন্তু এই পার্টিকুলার রানটা লাস্ট ইনিংসে চেজ হওয়াটা বেশ বড় একটা ব্যাপার ছিল, ইংল্যান্ডকে রেকর্ড করিয়ে এক প্রকার রানটা চেস করতে হতো। আর এই রান চেস করতে গিয়ে ইংল্যান্ডের ওপেনিং জুটিতে 107 রান উঠে গেছিল, কিন্তু আমার মনে আছে এরপর ওই জাসপ্রীত বুমরার একটা ম্যাজিক্যাল স্পেলে ওলট পালট হয়ে গেছিল ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। বিনা উইকেটে 107 থেকে ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় 3 উইকেটে 109। আর এরপর ভারত একটা বেশ দারুণ কামব্যাক করলো, কিন্তু চতুর্থ উইকেটে ওই জনি বেয়ারস্টো আর জো রুটের মধ্যে একটা 269 রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে উঠলো, যেখানেই বলতে গেলে ভারতের একবারে স্বপ্নভঙ্গ হয়ে গেল। এত ভালো পজিশনে থেকে ম্যাচ জয়ের জন্য বেশিরভাগ সময় ভারত ডমিনেট করেও টেস্ট ম্যাচটাতে ভারত আলটিমেটলি জিততে পারলো না। স্বাগতিক ইংল্যান্ডের কাছে 7 উইকেটের ব্যবধানে হেরে যেতে হলো। রুট আর বেয়ারস্টো দুজনেই সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। 5-এর কাছাকাছি রান রেট রেখে এই দুজন ব্যাটার ওই রানটা চেস করে দিয়েছিল সাকসেসফুলি, যেখানে ভারতের ওই সিরিজ জয়টা এক প্রকার নিশ্চিত মনে হচ্ছিল। লাস্ট টেস্টটা জিতলে অথবা ড্র করতে পারলেই ভারতের পকেটে সিরিজটা ঢুকে যেত, সেখানে লাস্ট টেস্ট ম্যাচটা ইংল্যান্ড জিতে গিয়ে সিরিজটা 2-2 ব্যবধানে ড্র করে ফেলে। আর এর আগে 2018 সালে ভারত যখন এই এজবাস্টনের টেস্টটা খেলেছিল, ওটা আর কি সিরিজ ওপেনার ছিল, ওইখানে আর কি প্রথম টেস্ট ম্যাচটা ভারত খেলেছিল। ইংল্যান্ড আমার মনে আছে প্রথমে ব্যাটিং করেছিল, একটা সময় তাদের স্কোরটা ছিল 3 উইকেটে 216। একটা দারুণ পজিশনে ছিল ইংল্যান্ড, মনে হচ্ছিল 400 450 রান ওঠাটা জাস্ট সময়ের অপেক্ষা। জরুর তখন দারুণ ছন্দে ব্যাটিং করছিলেন। এরপর ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসে একটা কোল্যাপস হয়, যে কারণে 3 উইকেটে 216 থেকে তারা অল আউট হয়ে যায় মাত্র 287-তে। আর এরপর ভারত যখন ব্যাটিং করতে নামে, ভারতেরও কিন্তু ইনিংসের শুরুর দিকে ওই ব্যাটিং বিপর্যয় হয়। ভারতের ব্যাটিং বিপর্যয়ের ঘটনাটা তো এখনই ঘটছে না, প্রথম যুগ যুগ ধরে আর কি চলে আসছে। তখনও সেরকমই আর কি ব্যাপার ঘটেছিল। 100 রানের মধ্যে আমার মনে আছে 5টা উইকেট খুঁয়ে ফেলেছিল, কিন্তু বিরাট কোহলি খুবই ধৈর্য সহকারে ইনিংসের একটা দিক তিনি আগলে রেখেছিলেন। তার ওই 149 রানের লড়াকু ইনিংসটার জন্যই ভারত ওই প্রথম ইনিংসের 274 তোলে। ইংল্যান্ডের থেকে কিন্তু খুব বেশি রানে পিছিয়ে শেষ করেনি, মাত্র 13 রানেরই লিড পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু এরপর সেকেন্ড ইনিংসে ইংল্যান্ড যখন ব্যাটিং করতে নামে, তাদের কিন্তু একটা ব্যাটিং বিপর্যয় হয়ে গেছিল। মাত্র 87 রানের ভেতরেই 7টা উইকেট খুঁয়ে ফেলেছিল ইংল্যান্ড। তখন মনেই হচ্ছিল যে ইংল্যান্ডকে 100 থেকে 120 রানের মধ্যে আমরা অল আউট করে দিতে পারবো, আর যে কারণে লাস্ট ইনিংসে ভারতের জন্য টার্গেটটা ওই 150 রানের কমই হয়তো চলে আসতে পারে। কিন্তু এরপর 8 নম্বরে ব্যাটিং করতে নেমে স্যাম কারান 65 বলে 63 রানের একটা কাউন্টার অ্যাটাকিং নক খেলেন, নিচের দিকে গিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপও গড়ে দিলেন, যার ফলে ওই 7 উইকেটে 87 থেকে তিনি ইংল্যান্ডের স্কোরটাকে নিয়ে চলে যান ওই 180-তে। ওই যে আমরা লুজটা দিয়ে ফেললাম, ওইটাই আর কি আলটিমেটলি আমাদের জন্য কাল হয়ে গেছিলো। আর যে কারণে আমরা টেস্ট জয়ের জন্য খুব ভালো একটা পজিশনে থেকে একবারে
মানে ওভারওয়েলমিং ফেভারিট অবস্থায় থেকেও ম্যাচটা শেষ ম্যাচ জিততে পারিনি। বিরাট কোহলি আমার মনে আছে শেষ ইনিংসে তিনি একটা ওই হাফ সেঞ্চুরি করেছিলেন, লড়াই করার চেষ্টা করেছিলেন। বিরাট কোহলি যতক্ষণ ক্রিজে ছিলেন ভারতের জয়ের আশাটা ততক্ষণ বেঁচে ছিল, কিন্তু ওই 194 চেস করতে গিয়ে ভারতকে থেমে যেতে হয়েছিল মাত্র 162-তে, যার ফলে একবারে নিশ্চিত জেতা ম্যাচটা, হাতের মুঠোর মধ্যে থাকা ম্যাচটা, যেখানে ভারত ওই মাত্র 194 চেস করতে গিয়ে 5টা সেশন সময় পেয়েছিল, সেটাও তারা চেস করতে পারেনি। 31 রানের ব্যবধানে গিয়ে শেষমেশ ম্যাচটা আমাদের হেরে যেতে হয়েছিল। মানে এই যে আমি বলছি এই 2018 আর 2022 এই লাস্ট দুইটা সফরে, এই পার্টিকুলারলি বার্মিংহ্যামের এজব্যাস্টনে আমরা স্বাগতিক ইংল্যান্ডের এগেনস্টে খুব ভালোভাবে লড়াই করেছিলাম, চোখে চোখ রেখে শেষ পর্যন্ত লড়াই করেছিলাম, কিন্তু ওই একটা বা দুইটা সেশনের খারাপ ক্রিকেট খেলা বা বলতে পারেন কিছুটা লুজ দিয়ে দেওয়া, এই জন্যই আমরা আলটিমেটলি ম্যাচগুলো হেরে গেছিলাম একবারে মানে হাতের মুঠোর মধ্যে থাকার পরেও। আর এই জায়গায় খেয়াল করে দেখবেন মানে বোলারদের দায়টাই কিন্তু বেশি ছিল, মানে দুবারই। ওই 2018 সালেও যেমন ওই মানে 87-তে 7 হয়ে যাওয়ার পর ওই যে বোলাররা যে লুজ বোলিং করলো, অজস্র যে লুজ ডেলিভারি তারা ওই স্যাম কারানের এগেনস্টে প্রডিউস করে দিল, মানে ওই জায়গাতেই আর কি আমরা যে মানে এক্সট্রা বিট অফ রানগুলো লিক করে ফেললাম, ওটাই তো দিন শেষে কাল হয়ে দাঁড়ালো ম্যাচ হারের জন্য। আর এরপর ওই 2022 সালে আমরা তো ম্যাচ জয়ের জন্য টোটালি ফেভারিট ছিলাম, কিন্তু ওই মানে একটা যে পার্টনারশিপ গড়ে উঠলো ওই 269 রানের, যেটা আর কি কেউই এক্সপেক্ট করিনি ওই রুট আর বেয়ারস্টোর মধ্যে, যেখানে ভারতের বোলাররা বেশ দারুণভাবে কামব্যাক করেছিল, কিন্তু ওই সিরাজ, শামি আর বুমরা এই 3 পেস বোলার সেই মানে প্রেশারটা ক্রিয়েট করতে পারেনি পরবর্তীতে ইংল্যান্ডের ব্যাটারদের উপর। আর যে সুযোগটা কাজে লাগিয়ে তারা কিন্তু মানে সাকসেসফুলি এই রেকর্ড 378 রান চেস করে জিতে গেছিল। তো এইবারেও যখন প্রথম টেস্টে দেখলাম ভারতের বোলিংয়ে কিন্তু বেশ অনেক জায়গায় ল্যাকিংস রয়েছে, পার্টিকুলারলি এই মানে প্রসিদ্ধ কৃষ্ণা থেকে শুরু করে মানে রবীন্দ্র জাডেজা কিংবা মোহাম্মদ সিরাজ, আর বুমরারও ইভেন দেখলাম সেকেন্ড ইনিংসে তিনি কিন্তু আপ টু দ্য মার্ক পর্যায়ে মানে ঠিক নিজের সেরা পারফরমেন্সটা ডেলিভার করতে পারেননি। তখন আমার মনে হয় ভারতের এইবারের বোলিং ইউনিটটাকে নিয়ে আরও বেশি করে এই জায়গায় খাটতে হবে। এবারে বোলিং ইউনিট যথেষ্ট ভালো, কিন্তু ওই অ্যাকিউরেসিটা মেনটেন করতে হবে, ওই লুজ ডেলিভারি করা যাবে না, ওভার পিচড অসংখ্য ডেলিভারি কিন্তু কখনোই প্রডিউস করা যাবে না। আর পার্টিকুলারলি শর্ট বল ইংল্যান্ডের ব্যাটাররা খুব ভালো খেলছে, ওই গুড লেংথ থেকে একটু আর কি সামান্য পেছনে প্রসিদ্ধ কৃষ্ণা অসংখ্য আর কি ওই জায়গায় ডেলিভারি করে তিনি প্রচুর মানে রান লিক করে দিয়েছেন এই লিডস টেস্টে, যে কারণে মানে 2 ইনিংস মিলিয়ে তার মানে বোলিং ইকোনমিটা 6-এর উপরে উঠে গেছে। তো এই ভুলগুলো কিন্তু করা যাবে না প্রথম টেস্টে, যে ভুলগুলো হয়ে গেছে পার্টিকুলারলি বোলারদের থেকে। ব্যাটাররা আশা করছি তারা মানে একটা আর কি পর্যাপ্ত রান তুলে দেবে লড়াই করার জন্য। তো বোলারদের তো আলটিমেটলি কাজটা করতে হবে, একটা টেস্ট ম্যাচ জিততে গেলে 20টা উইকেট তো চাই, যে কথাটা মানে সিরিজ শুরুর আগে আমাদের কোচ আর ক্যাপ্টেন তো বারবার প্রেস কনফারেন্সে এসে বলেছেন। তো সেই বোলারদের পর্যাপ্ত এফোর্টটা যদি না পাওয়া যায় তাহলে বার্মিংহ্যাম টেস্ট কেন মানে এই সিরিজের কোনো টেস্টেই কিন্তু জেতা সম্ভব নয়। তো সেই কারণে আমার ব্যাটারদের উপর আশা রয়েছে, কোনো না কোনো ব্যাটার মানে 1 বা 2 জনের ব্যাট থেকে বড় রানের কন্ট্রিবিউশন এলেই তো লড়াই করার মতো একটা পুঁজি আমরা পেয়ে যাব, কিন্তু বোলারদের আলটিমেটলি সেই কাজটা করে আসতে হবে। স্পিনার হিসেবে যিনি খেলুন না কেন ওই রাফ প্যাচগুলোকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগিয়ে ব্যাটারদেরকে কিন্তু মানে ইংলিশ ব্যাটারদেরকে যথেষ্ট মানে এক্সট্রা মানে বিট অফ টাফ টাইম দিতে হবে, স্ট্রাগল করাতে হবে, আর অ্যাট দ্য সেম টাইম উইকেটগুলো কিন্তু তুলতে হবে। আর যে কাজটা কিন্তু লাস্ট দিন মানে লিডস টেস্টে রবীন্দ্র জাডেজা খুব ভালোভাবে পেয়েও সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি, রাফ প্যাচগুলো একেবারেই তিনি কাজে লাগাতে পারেননি, মানে জায়গায় তো বল রাখতেই পারেননি, যে কারণে ইংলিশ ব্যাটারদের তিনি টাফ টাইমও দিতে পারেননি সেভাবে, অজস্র মারও খেয়েছেন আর উইকেটও জেনারেট করতে পারেননি। তো এই আমি আবারও বলছি বোলিং ডিপার্টমেন্টটাকে নিয়ে ভারতের এই জায়গায় আরও বেশি করে খাটতে হবে, বোলাররা যাতে কোনো রকম বাড়তি ভুল না করে, তারা যাতে নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নেয়, খুবই দ্রুত যাতে তারা শিক্ষা নিয়ে আবার তাদের নিজেদের বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারে, উইকেট তোলার পাশাপাশি অ্যাট দ্য সেম টাইম মানে কোনো বাড়তি বা বাজে রান লিক করা যাবে না, এটার দিকেও আমাদের অ্যাট দ্য সেম টাইম নজর রাখতে হবে। তবেই আমি মনে করি বার্মিংহ্যাম টেস্টে ভারতের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব, ডেফিনেটলি এই জায়গা থেকে ইংল্যান্ডকে হারানোটা সম্ভব। তো কি মনে হয় ভারত কি পারবে তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই বার্মিংহ্যামের এজব্যাস্টনে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়ে জয় তুলে নিতে আর এই সিরিজে বেশ ভালো মতো একটা কামব্যাক করতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।